ওয়েলকাম টু অ্যানাদার সেশন অন উড়ান পাঠশালা। উড়ান পাঠশালার প্রত্যেককে স্বাগত জানাই। তো আমাদের যেরকম আলোচনা পর্ব চলছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামকে ফোকাস রেখে, যেটার একটা টেন্টেটিভ ডেট পাওয়া গেছে 30শে নভেম্বর পরীক্ষা, তাকে ফোকাস করে অলরেডি আমরা 4টে সেট আলোচনা করে নিয়েছি, যেখানে জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার সেকশনে কি ধরনের সম্ভাব্য কোশ্চেন্স হতে পারে বা মডেল কোশ্চেন্স কিরকম হতে পারে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আমাদের আজকে সেই পর্বেরই পঞ্চম সেট বা সেট 5-এর প্র্যাকটিস সেট, যেটা আমাদের আজকে আলোচনার পর। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের আলোচনার, ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? দেখো, ভারতের তো দীর্ঘতম নদী আমরা জানি গঙ্গা। ইউরোপে যদি দীর্ঘতম নদী বলি, অ্যান্সার হচ্ছে ভলগা, ইউরোপের দীর্ঘতম নদী। ওকে, ইউরোপের দীর্ঘতম নদী আমরা কি বলবো? ভলগা। এই ভলগা লেন্থ হচ্ছে 3531। যদি ভলগার দৈর্ঘ্য বলি আমরা বলবো 3531 কিলোমিটার, 3531 কিলোমিটার। ওকে, এটা ইউরোপের দীর্ঘতম নদী। এটা রাশিয়ার মধ্যে দিয়ে গেছে এবং ফাইনালি গিয়ে কাস্পিয়ান সিতে গিয়ে পড়ে গেছে। ওকে, কাস্পিয়ান সাগরে পড়েছে। ইউরোপের 20টা শহরের পাশ দিয়ে, 20টা শহর এই ভলগা নদীর তীরে গড়ে উঠেছে। এবং কখনো যদি বলে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী ইউরোপের, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি দানিউব। তখন অ্যান্সার হতো দানিউব, ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। আর এই দানিউবের পাশে রাশিয়ার 10খানা শহর রয়েছে, মনে রাখাটা সোজা। রাশিয়ার 20টা শহর ভলগা নদীর তীরে অবস্থিত, বড় বড় শহরের কথা বলছি, এবং 10খানা শহর দানিউবের তীরে অবস্থিত। এই দানিউব হচ্ছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী, সেকেন্ড লংগেস্ট রিভার ইন ইউরোপ, আর ভলগা হচ্ছে লংগেস্ট রিভার ইন ইউরোপ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, একটি ওয়াটার পোলো দলে, জলে যে বল ছোড়াছড়ি খেলাটা হয়, মোট কতজন খেলোয়াড় থাকে? দেখো, 6জন খেলোয়াড় প্লাস একজন গোলকিপার, তার মানে কতজন হচ্ছে? 7জন। ঠিক আছে, টোটাল কতজন থাকছে প্লেয়ার? দ্যাট ইজ 7জন প্লেয়ার থাকছে। ওকে, নেক্সট, মানে খেলছে যারা, রিজার্ভ প্লেয়ার থাকতেই পারে, যারা খেলছে, পার্টিসিপেট করছে, তাদের কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সবুজ বিপ্লবের জনক নরম্যান আর্নেস্ট বোরলগ কোন দেশের নাগরিক ছিলেন? দেখো, নরম্যান আর্নেস্ট বোরলগ জীবনের বেশিরভাগ টাইমটা তার রিসার্চ করে গেছে মেক্সিকোতে, বেশিরভাগ টাইমটা। কিন্তু কোন দেশের নাগরিক ছিলেন এটা বললে, মানে জন্ম যেহেতু, সেটা হচ্ছে ইউএসএ বা যুক্তরাষ্ট্র। এই সবুজ বিপ্লব, যেটাকে আমরা গ্রিন রেভলিউশন বলতে পারি, সবুজ বিপ্লব যেটাকে আমরা গ্রিন রেভলিউশন বলতে পারি, যেটা আমরা অ্যান্সার পেয়ে গেছি। গ্রিন রেভলিউশন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা শুরু হয়েছে কবে? 1966, 1966-এ গ্রিন রেভলিউশনের কনসেপ্টটা শুরু হয়েছে, যেটা নরম্যান বোরলগ এনেছিল। তার জন্য 1970 সালে নরম্যান বোরলগকে নোবেল পিস প্রাইজ পুরস্কার দেওয়া হয়। নরম্যান বোরলগকে এত বড় সম্মান তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এইবার এই যে নরম্যান বোরলগ কি করেছিল, দ্যাট ইজ উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক, পেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে জমির উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তোলা। কেন ডে বাই ডে কি হচ্ছে, পৃথিবীতে পপুলেশনের উপর প্রেশার বাড়ছিল। আমি 66-67, এই 60-70-এর দশকের কথা বলছি। সেইখান থেকে রিকভার করার জন্য বা সেই জায়গা থেকে মাস স্কেলে প্রোডাকশনের জন্য দ্যাট ইজ আর্নেস্ট বোরলগ এই কাজটা করেছিল। সেম কাজই ভারতের যিনি করেছিলেন, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ভারতের সবুজ বিপ্লবের জন্য, তার নাম হচ্ছে M.S. স্বামীনাথন। M.S. স্বামীনাথন 2023-এ এই ভদ্রলোক মারা গেছেন। দ্যাট ইজ M.S. স্বামীনাথন। না, 23-এ না, 24-এ মারা গেছে। M.S. স্বামীনাথনের যদি কথা বলি, M.S. স্বামীনাথন ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, বা ইন্ডিয়ান গ্রিন রেভলিউশনের ফাদার। কিন্তু ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশন যেটা হয়েছিল, সেটা মেইনলি ফোকাস হয়েছিল কোথায়? উইট বা গমের উপর। তাই জন্য ভারতে সবুজ বিপ্লব যেটা হয়েছিল, সেটা আমরা বলতে পারি গমের উপর মেইনলি ফোকাস হয়ে গেছিল। পাঞ্জাব, হরিয়ানা, ইউপিতে মাস স্কেলে গমের উৎপাদন বেড়েছিল। নেক্সট অ্যান্সার আমরা করে নিয়েছি অলরেডি। কোশ্চেন নাম্বার 4, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমরা যদি ভারতের ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা দেখি, এই হচ্ছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা, এই পশ্চিমঘাট পর্বতমালা। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এইখানটায়, একদম লোয়ার পার্টটায় লোকেটেড। লোয়ার পার্ট বলতে একদম নিচের সেকশনটা লোকেটেড, এই জায়গাটা লোকেটেড, এই জায়গাটা, এই অঞ্চলটা যেটা লোকেটেড, এটা কি নামে পরিচিত? দ্যাট ইজ আনাইমুদি। কেরালায় লোকেটেড আনাইমুদি বা আনামুদি। তাহলে আনাইমুদি বা আনামুদি কোথায়? দ্যাট ইজ ইন
কেরালা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কোন পাহাড়ে অবস্থিত? আমরা বলতে পারি আন্নামালাই। আন্নামালাই পাহাড়ে অবস্থিত। ওকে, এই আনাইমুদির হাইট কত? আনাইমুদি হচ্ছে 2695 মিটার, 2695 মিটার। আমরা বলতে পারি পশ্চিমঘাট পর্বতের এটা সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বা পেনিনসুলার মাউন্টেনের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, নেক্সট এখানে একটা অপশন দেওয়া আছে দোদাবেতা, আমরা বলে দিই নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ এটা দোদাবেতা। আন্নামালাই তো এখানে বললাম, সলপুরি বলে কোনো রকম পিক নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। বিশ্বের প্রথম নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলেছিল কোন সভ্যতা? নিষ্কাশন ব্যবস্থা মানে হচ্ছে পয়ঃপ্রণালী বা ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম কোন দেশ তুলেছিল? এবার অপশনগুলো দেখো। প্রথম ড্রেনেজ সিস্টেম আর নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলেছিল মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চীনা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। আমরা প্রত্যেকে জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আইভিসিতে, যেটা জন মার্শাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা আইভিসি কে এক্সকাভেট করেছিল কে, খনন কার্য চালিয়েছিল কে? দ্যাট ইজ জন মার্শাল। ঠিক আছে, জন মার্শাল, যেটা সিন্ধু উপত্যকাকে কেন্দ্র করে দেয় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে, যেখানে হরপ্পা, মহেঞ্জোদারো, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1921-22 বিভিন্ন সাইটগুলোকে ইনভেন্ট করেছিল বা এক্সকাভেট করেছিল, খনন কার্য বার করেছিল। এইবার যে আমরা সিন্ধু সভ্যতার যে কথাটা আমরা বলছি, সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা যদি আমরা বলি, প্রায় ধরে নিতে পারো 3300 বিসি থেকে আমরা প্রায় বলতে পারি যে 1300 বিসি অবধি। কিন্তু মেনলি যদি শর্টেস্ট এক্সাক্ট টাইম পিরিয়ড ধরা হয়, যেটা একদম কোর টাইম পিরিয়ড, যেটা 2500 থেকে 1500, অনেকে এটাকে 1750 বলে থাকে, এইটা হচ্ছে কোর টাইম পিরিয়ড। কিন্তু সিভিলাইজেশন ডেভেলপড হওয়া থেকে একদম স্ম্যাশড হয়ে যাওয়া অবধি তার এই টাইম পিরিয়ডটা দেখা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন? দ্যাট ইজ জ্যোতিবা ফুলে। মহাত্মা জ্যোতিবা ফুলে, মহাত্মা জ্যোতিবা, মহাত্মা গান্ধী নয় কিন্তু, মহাত্মা জ্যোতিবা ফুলে ইনি করেছিল। এবার ইনি যেটা করেছিল সত্যশোধক সমাজ মোস্ট প্রবাবলি 1873 মোস্ট প্রবাবলি করেছিল। এবং এই জ্যোতিবা ফুলের কথা বলছি, কোথায় করেছিল? পুনে। দ্যাট ইজ পুনে, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পুনেতে করেছিল 1873 মোস্ট প্রবলেম, সেটাই মনে হচ্ছে সত্যশোধক সমাজ 1873। নেক্সট, আচ্ছা সত্যশোধক সমাজের উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল সমাজের যে মহিলারা, বিশেষ করে নিচু তলার যে মহিলা, তাদেরকে সুযোগ সুবিধা, স্বাধীনতা দেওয়া। স্বাধীনতা কোন সেন্সে? ঘুরে বেড়ানো নয় কিন্তু, স্বাধীনতা বলতে পড়াশোনা, যাতে পড়াশোনায় তাদেরকে পার্টিসিপেট করানো হয় এবং তাদের উপর যে উচ্চবর্গের যে অত্যাচার, বিভিন্ন রকম শারীরিক মানসিক যে অত্যাচার ছিল, সেটা যাতে কমানো যায়, তার জন্য তিনি একটা সংস্থা তৈরি করেছিল, যাতে সত্যশোধক সমাজ। শোধক মানে কি? সংশোধন, আর সত্য মানে কি? ন্যায়ের পথে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। লাইকেন গঠিত হয় কোন দুটি জীবের সহবাস থেকে? যেগুলো হলো ছত্রাক আর শৈবাল। এই দুটো একে অপরের মিলনের ফলে আমাদের লাইকেন তৈরি হয়। এই দুটো একে অপর কাছে থাকতে পারে না, একসঙ্গে একে অপরের উপর নির্ভরশীল। সেই জন্য এই দুটো জিনিসের ফলে লাইকেন ফর্ম করছে বা ডেভেলপ করছে। কোশ্চেন নাম্বার 8। মাধ্যাকর্ষণ ত্বরণ জি এর মান কোথায় সর্বোচ্চ? সব থেকে বেশি হয় মেরু অঞ্চলে। কেন? মেরু অঞ্চলে রেডিয়াস বা আমরা যদি বলি ব্যাসার্ধ সব থেকে কম মেরু অঞ্চল। ঠিক আছে, যদি স্ট্রেট লাইন, আর এগুলো তো অ্যাঙ্গুলার লাইন বেশি হবে, তাহলে এই কারণে। এবার যত পৃথিবীর কেন্দ্রের দিকে আসবো, জি এর মান কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ ত্বরণের মান কি হবে? আস্তে 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 কমতে থাকবে। জি এর মান, ত্বরণের মান আস্তে আস্তে কমতে থাকবে। নেক্সট 9। জাতীয় সংহতি দিবস, ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে, কার জন্মবার্ষিকীতে পালন করা হয়? পালন করা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে। কবে? এটা হচ্ছে 31শে অক্টোবর, 31 অক্টোবর। 2014 থেকে এই নিয়মটা চলে আসছে। 2014তে যখন বর্তমান কেন্দ্রীয় সরকার আসে, তার জন্মদিন উপলক্ষে 31 অক্টোবর উপলক্ষে বল্লভভাই প্যাটেলের সম্মানার্থে এটা করা হয়েছিল। ওকে, এই যে বল্লভভাই প্যাটেল যেটা করেছিল, এই সর্দার বল্লভভাই প্যাটেলের যদি আমরা কথা বলি, তিনি কিন্তু ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টার ছিলেন বল্লভভাই প্যাটেল। তার দিবসকেই ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে করা হয়েছিল। এবার কেন করা হয়েছে? স্বাধীনতার পর বল্লভভাই প্যাটেলকে যখন হোম মিনিস্টার বা স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হলো, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো, তিনি ভারতের যত যত ছোট ছোট রাজ্য ছিল, যেগুলো প্রাদেশিক রাজ্য, রাজার অধীনে ছিল, সেগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বা ভারত সরকারের সঙ্গে যুক্ত করার তার প্রয়াসের জন্য এই তার দিনকে ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে বা জাতীয় সংহতি দিবস বা ঐক্য দিবস বলা হয়।
কিন্তু এখানে একটা মতবিরোধ আছে। সেটা কি? ইন্দিরা গান্ধীর জন্মদিন 19 নভেম্বর, সেই দিনটাকেও কিন্তু ন্যাশনাল ইন্টিগ্রিটি ডে হিসেবে কনসিডার করা হয়, বাট অপশনে ইন্দিরা গান্ধী নেই। এবং পপুলারিটি বেশি কোনটা? পপুলারিটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে ওটাকে জাতীয় সংহতি দিবস পালন করা হয়। ইন্দিরা গান্ধী কেন বললাম 19 নভেম্বরের কথা, জন্মবার্ষিকী? তার কারণ হচ্ছে অপশনে কখনো সর্দার বল্লভভাই প্যাটেল নেই, তখন ইন্দিরা গান্ধী অ্যান্সার হবে। ওকে, আর দুটো থাকলে বল্লভভাই প্যাটেল, আর না থাকলে তো বুঝতেই পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 10, নিচের কোনটি সঠিক? 1 GB ইকুয়ালস টু 1024 মেগাবাইট, এটাই ঠিক, বাকিগুলো দেখবোই না। কেন? এই সব ইউনিট গুলো না 1024 এর রেসপেক্টে হয়। যে 1024, যেমন আমি যদি বলি এটা 1 মেগাবাইট, দেখছো তো, 1 মেগাবাইট ইকুয়ালস টু 1024 KB, কিলোবাইট, সব 1024 এর রেসপেক্ট হয়। এটা তো হবেই না, এটা লাস্টে 0 আছে বলে হবে না, এটা তো দেখতেই পাচ্ছ হবে না। হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন নাম্বার 11, টক দইয়ের কারণ এতে থাকে। টক দইয়ের মধ্যে কি থাকে? দই টক হয় কারণ তার দইয়ের মধ্যে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কি থেকে ফর্ম করছে? ল্যাকটোজ থেকে ফর্ম করছে, ল্যাকটোজ থেকে ফর্ম করছে। এই জন্য ল্যাকটিক অ্যাসিডের কারণে দই টক হয়ে থাকে, যেটা কারণে টক দই বলে থাকে। নেক্সট, আচ্ছা, অক্সালিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অক্সালিক অ্যাসিড হচ্ছে আমরা ওই ওল কচু থেকে থাকে, গলায় আটকে যায়, চুলকায়। বা আমরা যদি টার্টারিক অ্যাসিডের কথা বলি, যেটা তেঁতুলে থাকে, ঠিক আছে? নেক্সট, ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র এই লাস্ট ইয়ার হয়েছে, 2024 সালে হয়েছে। ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? প্রথম, দ্যাট ইজ বিহার। বিহারের কোথায়? পাটনা, ডলফিন গবেষণা কেন্দ্র। এবারে অনেকে কি করবে, ডলফিন গবেষণা বলছে, আশেপাশে ভাববে কোনো জলভাগ আছে, তার মানে জলভাগ ভাবতে গেলে মহারাষ্ট্র কর্ণাটককে অ্যান্সার করবে, ভুল হয়ে যাবে। ওকে, খেয়াল রেখো। কোশ্চেন নাম্বার 13, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদানের অধিকার বলা যায়? দ্যাট ইজ পার্ডনিং পাওয়ার। পার্ডনিং পাওয়ার মানে হচ্ছে ক্ষমা প্রদান, দ্যাট ইজ পার্ডনিং পাওয়ার, ক্ষমা করার অধিকার বলা আছে, দ্যাট ইজ আর্টিকেল 72 তে বলা আছে। কি বলা আছে? যদি মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, অন্যান্য কোর্ট যদি কোনো ব্যক্তিকে সাজা দেয়, মৃত্যুদণ্ড বা ধরো 10 বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ড, রাষ্ট্রপতি চাইলে সেটাকে কমিয়ে দিতে পারে বা তার ফাঁসি আটকেও দিতে পারে। মানে মৃত্যুদণ্ড হলে তো মৃত্যুদণ্ড আটকেও দিতে পারে, ঠিক আছে? রাষ্ট্রপতির কাছে সে পাওয়ার একমাত্র আছে। ওকে, নেক্সট 14, নিচের কোনটি বিকল্প শিক্ষা ব্যবস্থার উদাহরণ? বিকল্প শিক্ষা ব্যবস্থার উদাহরণ হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় হবে না, কেন্দ্রীয় বিদ্যালয় ডিরেক্ট, বেসরকারি অনুদান বিদ্যালয় না, দ্যাট ইজ NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ঠিক আছে? ওপেন বলে না, ওপেন থেকে আমি মাস্টার্স করছি, ওপেন থেকে আমি স্কুলিং করছি, যে ওপেন ইউনিভার্সিটি, মুক্ত বিশ্ববিদ্যালয় বা মুক্ত বিদ্যালয় থেকে বা মুক্ত মহাবিদ্যালয় আমরা বলে থাকি, দ্যাট ইজ NIOS। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এটা এস্টাবলিশড হয়েছিল 1989-এ, 1989-তে এটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে? এটা প্রতিষ্ঠা মাথায় রাখবে, এটার প্রতিষ্ঠাটা হচ্ছে দ্যাট ইজ 1989। নেক্সট, প্রথমে ছিল NOS, পরে হচ্ছে NIOS। নেক্সট 15, ভারতের কোন রাজ্যে সোয়াবিনের সবচেয়ে বড় উৎপাদক? সোয়াবিন ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ ফার্স্ট। আমরা এখানে যদি লিখে দিই MP ফার্স্ট 1 নম্বরে, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, আর থার্ড হচ্ছে সোয়াবিন উৎপাদনে দ্যাট ইজ রাজস্থান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 16, কে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে প্রায় পিক্স জিতেছেন, খুব পপুলারিটি পেয়েছিল, ঠিক আছে? দ্যাট ইজ পায়েল কাপাড়িয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, ভারতীয় পর্বতারোহী সত্যদ্বীপ গুপ্ত কি ইতিহাস গড়েছেন? সত্যদ্বীপ গুপ্ত কি ইতিহাস গড়েছে? তিনি দুবার এভারেস্ট জয় করেছে, দুবার, একই সিজনের মধ্যে, একই ঋতুতে দুবার এভারেস্ট জয় করেছে। এবং এখানে যদি বলে একই ঋতুতে 3বার নয়, কেটু জয় করেনি, 11 ঘন্টা 15 মিনিট এভারেস্ট জয় করি প্রথম ভারতীয় না। আমরা আসছি, দেখো, একই ঋতুতে 2বার এভারেস্ট জয় করে, এভারেস্ট ও লোৎসে জয় করে, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, এবার এই জায়গাটা বোঝো, এভারেস্টের থেকে একটা ছোট পিক হচ্ছে লোৎসে, ঠিক আছে? এভারেস্ট আমরা জানি 8850 মিটার,
বা অনেকে 48 বলে, অ্যাকচুয়াল 50 মিটার। এবার লোৎসে হচ্ছে ওর থেকে লোয়ার হাইটে। তাহলে ওইখানে যারা অনেকে এভারেস্টে যায় তারা লোৎসে পিকটাও জয় করে, উনি দুটোই জয় করেছিল। এভারেস্ট দুবার জয় করেছে একই সিজনের মধ্যে, এবং লোৎসে জয় করেছে, এবং তিনি একটা রেকর্ড তৈরি করেছে। কি রেকর্ড? এভারেস্ট থেকে লোৎসেতে আসতে যে সময়টা লাগে সেই সময়টা এখনো অব্দি যিনি সব থেকে কম নিয়েছে তিনি হচ্ছে সত্যজিৎ গুপ্ত। কত সময়? 11 ঘন্টা 15 মিনিটে। 11 ঘন্টা 15 মিনিটে তিনি আসতে নিয়েছে। এভারেস্ট জয় করেনি, কিন্তু 11 ঘন্টা 15 মিনিটে তিনি এভারেস্ট থেকে লোৎসে আসতে সময় নিয়েছে, যেটা এখনো অব্দি লোয়েস্ট টাইম টেকেন, সব থেকে কম সময় নিয়েছে যেই ব্যক্তি, তিনি হচ্ছে সত্যজিৎ গুপ্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 18। আইপিএল 2024 সবথেকে বেশি রান করে অরেঞ্জ কাপ জিতেছে কে? ডেফিনেটলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দ্যাট ইজ বিরাট কোহলি, আরসিবির বিরাট কোহলি। কত রান করেছিল? 741, 741। ঠিক আছে, কটা ম্যাচ হয়েছিল আইপিএল এ খেলেছিল? ফাইনাল ম্যাচ যদি খেলে আর প্রত্যেকটা ম্যাচ যদি খেলে, দ্যাট ইজ 15টা ম্যাচ হবে, 15 ম্যাচ, 15 ম্যাচেস, 15টা ম্যাচ খেলেছিল, 15 ম্যাচেস, 15 ম্যাচেস। নেক্সট 19। একই ঋতুতে 3বার এভারেস্ট জয় করা প্রথম মহিলাকে। বাহ, আগেরটা দেখো 2বার জয় করেছিল একই সিজনে, এবার 3বার। 3বার যিনি জয় করেন নেপালের একজন মহিলা, তিনি পেশায় সাংবাদিক, পূর্ণিমা শ্রেষ্ঠা। নেপালের একজন মহিলা, পেশায় সাংবাদিক পূর্ণিমা শ্রেষ্ঠা। একই ঋতুতে একই টাইম পিরিয়ডের মধ্যে কত দিনের মধ্যে তিনি এই কাজটা কমপ্লিট করেছে? এই কাজটা কমপ্লিট করেছে 13 দিনের মধ্যে। 13 দিনের মধ্যে 3বার। বুঝতে পারছো মানে কোন লেভেলের এক্সিলেন্স লেভেল, মানে এক্সিলেন্স লেভেল চরম জায়গায়। নেক্সট, এবং সেখানে মাথায় রাখো তিনি 3বার এবং প্রথম মহিলা, প্রথম মহিলা। নেক্সট কোশ্চেন নাম্বার 20। 26শে মে 2024 তাসকেন্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট কে ছিল? তাসকেন্ট চ্যাম্পিয়নশিপ মানে দীপা কর্মকার। ঠিক আছে, দীপা কর্মকার জিতেছিল। দীপা কর্মকার অ্যাকচুয়াল হচ্ছে ওই ত্রিপুরার আগরতলার মেয়ে। যদি বলে কোথাকার, দ্যাট ইজ ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল দ্যাট ইজ আগরতলা, আগরতলার মেয়ে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 21। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে কোন সিনেমার জন্য অনুসুয়া সেনগুপ্ত শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পায়? মানে বলিউড খুব চর্চা করেছিল এই ব্যক্তি, তার নাম হচ্ছে দ্য শেমলেস। তার অভিনয়ের জন্য অনুসুয়া সেনগুপ্ত কিন্তু খুব পপুলারিটি পেয়েছে, দ্যাট ইজ দ্য শেমলেস। শেমলেস মানে লজ্জা, লজ্জাবিহীন। নেক্সট, নির্লজ্জ যেটাকে আমরা বলি। 22। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মে 2024 কোন ঘটনার কারণে মারা যান? হত্যাকাণ্ড, হার্ট অ্যাটাক, হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা যান। হেলিকপ্টার ইনসিডেন্টে মানে অ্যাক্সিডেন্টের ফলে তিনি মারা গেছেন। এই যে হেলিকপ্টার দুর্ঘটনা, এটা কোথায় হয়েছে? আজারবাইজানের একটা গ্রামে হেলিকপ্টারটা ভেঙে পড়ে। আজারবাইজান, আজারবাইজান এর একটা গ্রামে হেলিকপ্টারটা ভেঙে পড়েছিল। ঠিক আছে, আজারবাইজানের একটা গ্রামে হেলিকপ্টারটা ভেঙে পড়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 23। প্রথম ভারতীয় মহাকাশ পর্যটককে, ফোকাস অন দিস লাইন, পর্যটক। এই পর্যটকটা না বুঝলে রাকেশ শর্মা অ্যান্সার করে দেবে, কিন্তু আমি জানি 1984 সালে রাকেশ শর্মা গেছিল সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ইন্দিরা গান্ধীকে বলেছিল, তো ওই রাকেশ শর্মা অ্যান্সার করে দেবে। কিন্তু রাকেশ শর্মা মহাকাশচারী ছিল, নভোচারী ছিল, অ্যাস্ট্রোনট ছিল, কিন্তু এখানে বলেছে পর্যটক। যে পর্যটক সেটা হচ্ছে গোপী থোটাকুরা। গোপী থোটাকুরা কি হয়েছিল দেখো, এরাও কিন্তু নভোচারী, সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা। এই গোপী থোটাকুরা যে এ হচ্ছে অ্যামাজনের পক্ষ থেকে গেছিল, তাদের একটা প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রাম মিশনে তিনি গেছিল। ঠিক আছে, অ্যামাজনের পক্ষ থেকে, মানে ফার্স্ট পর্যটক, মানে কোনো নভোচারী না, ফার্স্ট গেছে পর্যটক হিসেবে, কিছুদিন থেকে যে ব্যাক করছে। নেক্সট, মানে আগামী দিনে যাতে মানুষকে এক্সপেরিমেন্টাল ওয়েতে যাতে ঘুরিয়ে নিয়ে আসা যায় কিনা সেটা দেখতে হয়তো 2040-50 সালে সম্ভব হবে সেই জায়গাটা, ডেফিনেটলি। 24। জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? সাধারণ পরিষদ কোন দিনকে বিশ্ব ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে ঘোষণা করেছে? দ্যাট ইজ 25শে মে। 25শে মে তারিখে ঘোষণা করেছে। নেক্সট, আজকের আমাদের লাস্ট কোশ্চেন। জিএসটি আপিল ট্রাইব্যুনালের, যেটা জিএস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপিল ট্রাইব্যুনাল অ্যাক্টের প্রথম সভাপতি গিয়েছিলেন বিচারপতি সঞ্জয় কুমার মিশ্র, ইনিই ছিলেন। এনেকে শপথ বাক্য পাঠ করেছিল কে? রাষ্ট্রপতি সবাই ছিল। এবং মানে জিএসটি কাউন্সিল মানে হচ্ছে নির্মলা সীতারামন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ওই নির্মলা সীতারামন
সঙ্গে ছিল শপথ বাক্য পাঠ করানো যে সঞ্জয় কুমার মিশ্রা। এর ইনার পরিচয় কে ছিল? এই সঞ্জয় কুমার মিশ্রা হচ্ছে ঝাড়খণ্ড হাইকোর্টের সিজে। ঝাড়খণ্ড হাইকোর্টের সিজে মানে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিল। তাকে প্রথম সভাপতি রিক্রুট করলো। এই জিএসটি যেটা বলা হচ্ছে না, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। দ্যাট ইজ জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিল যদি কত নম্বর বলে আর্টিকেল 279A, কত নম্বর আর্টিকেল? 279A আর্টিকেল। কত নম্বর ধারা? আমি আর্টিকেল অলরেডি লিখে দিলাম, 279A ধারা। আর জিএসটি কাউন্সিলে মেম্বার কতজন, সদস্য কতজন? 33 জন সদস্য। ওকে, 33 জন। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই জিএসটি ভারতে চালু হয়েছিল কবে? জিএসটি ভারতে চালু হয়েছিল 1 জুলাই 2017 চালু হয়েছিল। প্রথম যেই রাজ্য জিএসটি বিলকে মেনে নিয়েছিল তার নাম হচ্ছে আসাম। আর যেই রাজ্য সবার লাস্টে অ্যাকসেপ্ট করেছিল, তখন রাজ্য ছিল, তখন সে হচ্ছে জম্মু কাশ্মীর। ওকে, অ্যান্সার আমরা করলাম 25টা কোশ্চেন। তো আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো উড়ান পাঠশালার পক্ষ থেকে আমি অভিজিৎ স্যার, আরো এরকম সেট নিয়ে আমরা আসবো। আরো যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারো। আর তোমাদের প্র্যাকটিস সেটগুলো যদি কোনো রকম হেল্পফুল হয় তোমরা আমাদেরকে জানিও। আর তোমাদের যদি অন্যরকম প্র্যাকটিস সেট লাগে আমাদেরকে ডেফিনেটলি বলো, আমরা চেষ্টা করবো ফার্দার সেগুলোকে নিয়ে আসার। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কিপ ওয়াচিং।